আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে ক্ষমা করতে ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার। ভারতে থাকা নিয়ে সিদ্ধান্ত হাসিনাকেই নিতে হবে বলেছেন এস জয়শঙ্কর। জেলেন্সকি সর্বশেষ শান্তি প্রস্তাবটি পড়েই দেখেননি দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি, 23 আফগান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের। ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হলে অস্ত্র ছাড়বে না হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। নেতানিয়াহুকে ক্ষমা করতে ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় তাকে ক্ষমা করতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ কার্যত নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক চাপ নয়, দেশের স্বাধীন আইনি প্রক্রিয়াই এখানে প্রধান বিবেচ্য। হারজগ পলিটিকোকে বলেন, নেতানিয়াহুর পক্ষ থেকে ক্ষমার আনুষ্ঠানিক আবেদন তার কার্যালয়ে পৌঁছালেও তা শুধু বিচার মন্ত্রণালয় এবং আইনি উপদেষ্টাদের মাধ্যমে নিয়মিত প্রক্রিয়ায় পর্যালোচনা হচ্ছে। ব্যতিক্রমধর্মী অনুরোধ হলেও তিনি ইসরায়েলি জনগণের স্বার্থকেই সর্বাগ্রে রাখবেন। ট্রাম্পের চাপ প্রসঙ্গে হারজগ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় থাকলেও ইসরায়েল একটি সার্বভৌম দেশ এবং তাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে। ক্ষমার আবেদন প্রত্যাখ্যাত হলে মার্কিন ইসরায়েল সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আগের মতোই উষ্ণ থাকবে এবং ট্রাম্পের সঙ্গেও তার ব্যক্তিগত সম্পর্ক অব্যাহত থাকবে। ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি রবিবার সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলি হামলার জন্য সৃষ্ট ধ্বংসযজ্ঞ পুনর্গঠনের জন্য তার দেশ কোনো অর্থ প্রদান করবে না। দোহা ফোরাম 2025-এ মার্কিন ভাষ্যকার টাকার কালসনের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। কাতারের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে, তবে ইসরায়েলি সামরিক অভিযানের ফলে যে ধ্বংস হয়েছে তা পুনর্গঠনের জন্য কাতার কোনো অর্থ প্রদান করবে না। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের সমর্থন অব্যাহত রাখব, তাদের দুর্ভোগ কমাতে আমরা সবকিছু করব, কিন্তু যারা ধ্বংস করেছে অন্যদের সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠনের জন্য আমরা চেক লিখতে যাব না। ভারতে থাকা নিয়ে সিদ্ধান্ত হাসিনাকেই নিতে হবে বলেছেন এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থানের মেয়াদ সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেছেন, শেখ হাসিনা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতে এসেছেন, যা তার ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে, তবে শেষ সিদ্ধান্ত অবশ্যই শেখ হাসিনাকেই নিতে হবে। জয়শঙ্কর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, প্রতিবেশী দেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োজন এবং যদি সমস্যাটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত হয় তবে প্রথম কাজ হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই গঠিত হোক তা ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে ভারসাম্যপূর্ণ এবং পরিপক্কভাবে এগিয়ে নেবে এবং দুই দেশের সম্পর্ক উন্নতির পথে থাকবে। জেলেন্সকি সর্বশেষ শান্তি প্রস্তাবটি পড়েই দেখেননি দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত যে সর্বশেষ শান্তি প্রস্তাব ইউক্রেনকে দেয়া হয়েছে সেটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এখনও পড়েই দেখেননি। ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি জানান, তার প্রশাসন ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে, তবে জেলেন্সকির প্রস্তাবটি না পড়া তাকে হতাশ করেছে। ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগের দাবি করেছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে একটি সম্ভাব্য শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর একদিন পরই ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেছেন। এদিকে জেলেন্সকি লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত সর্বশেষ শান্তি পরিকল্পনা এবং যুদ্ধ থামানোর কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের গোলাগুলি, 23 আফগান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের।
পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষে আফগান তালেবান বাহিনীর অন্তত 3টি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং এতে কমপক্ষে 23 আফগান সেনা নিহত হয়েছে বলে জিও নিউজ সূত্রে জানা গেছে। পাকিস্তানের অভিযোগ, শুক্রবার গভীর রাতে চামান সেক্টরে আফগান বাহিনী বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়, যার জবাবে পাকিস্তানি বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা আঘাত হানে। দ্বিতীয় দফায় সোয়ার্ম ড্রোনও ব্যবহার করা হয়েছে। আফগান সেনারা পোস্ট ছেড়ে বেসামরিক এলাকায় আশ্রয় নিয়ে আবার গুলি চালালে আরও হামলা চালানো হয়। পাকিস্তান তাদের ভূখণ্ড রক্ষায় সতর্ক অবস্থানের কথা জানালেও আফগান তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ পাল্টা অভিযোগ করে জানিয়েছেন যে পাকিস্তানি কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী গোলাবর্ষণে 5 জন নিহত হয়েছে, যার মধ্যে 1 জন তালেবান সদস্য রয়েছে। ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হলে অস্ত্র ছাড়বে না হামাস। হামাসের শীর্ষ নেতা এবং মুখপাত্র খলিল আল হায়া জানিয়েছেন, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব সম্পূর্ণ এবং স্থায়ীভাবে শেষ হলেই হামাস তাদের সকল অস্ত্র ফিলিস্তিন রাষ্ট্রের বৈধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। এএফপিকে দেয়া বিবৃতিতে তিনি বলেন, হামাসের অস্ত্র দখলদার শক্তির বিরুদ্ধে প্রতিরোধের সঙ্গে সম্পর্কিত। ডোনাল্ড ট্রাম্পের 3 ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় শেষের পথে থাকলেও অভিযোগ রয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি মানছে না এবং এই সময়েই গাজায় কমপক্ষে 360 ফিলিস্তিনি নিহত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে হামাসের অস্ত্র সমর্পণ এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা থাকলেও আল হায়া শর্ত দিয়েছেন যে বাহিনীটি জাতিসংঘের তত্ত্বাবধানে এবং জবাবদিহিতার আওতায় থাকতে হবে।